প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার্সের মধ্যে যেগুলো পড়ে, প্রথমে সামন্স মানে ডাকে, আহ্বান করে দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যাটলিস্ট টয়েস এ ইয়ার। অর্থাৎ এখানে অধিবেশন ডাকার কথা বলা হয়েছে, টয়েস এ ইয়ার। এটা মনে রাখতে হবে যে বছরে মিনিমাম 2বার পার্লামেন্টের অধিবেশন ডাকতে হয়। হাউসেস বলতে লোকসভা অথবা রাজ্যসভা। 2বার অর্থাৎ 6 মাসের বেশি গ্যাপ থাকা যায় না, এটা খেয়াল রাখতে হবে। প্রোরগ আইদার হাউস, যে কোনো হাউসকে প্রোরগ করতে পারে, অর্থাৎ অধিবেশন সমাপ্ত। প্রোরগ বলতে এখানে অধিবেশন সমাপ্ত ঘোষণার কথা বলা হয়েছে। অ্যান্ড ক্যান ডিজলভ লোকসভা, ডিজলভ মানে ভেঙে দেওয়া। এখানে খেয়াল রাখতে হবে রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি, সেটা কখনো ভাঙে না, কিন্তু লোকসভা প্রতি 5 বছর অন্তর ডিজলভ হয়। কিন্তু 5 বছরের আগেও কোনো পরিস্থিতিতে প্রেসিডেন্ট সেটাকে ভেঙে দিতে পারে। অর্থাৎ ডিজলভের বিষয়টা শুধুমাত্র লোকসভার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রোরগটা আইদার হাউস বলা হয়েছে, যে কোনো কক্ষ, লোকসভা অথবা রাজ্যসভা, অধিবেশন শেষ হওয়া। কিন্তু ডিজলভের ক্ষেত্রে শুধুমাত্র লোকসভা বলা হয়েছে, কেননা লোকসভাটাই ভাঙতে পারে, রাজ্যসভা কখনো ভাঙে না। এগুলো ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্টের মূল কথা যে অধিবেশন ডাকবে প্রেসিডেন্ট এবং অধিবেশন সমাপ্ত বা সমাপ্তি ঘোষণাও করবে প্রেসিডেন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নমিনেটস 12 মেম্বার্স অফ রাজ্যসভা। অর্থাৎ রাজ্যসভায় যে টোটাল সদস্য সংখ্যা থাকে, টোটাল যে স্ট্রেংথ 250, 250, তার মধ্যে 12 জন নমিনেশন হয়, তাদের কোনো ইলেকশন হয় না, নির্বাচন হয় না। তারা বিভিন্ন ক্ষেত্র থেকে তাদেরকে প্রেসিডেন্ট অনুমোদন করে, নমিনেশন করে বিভিন্ন বিশেষ ক্ষেত্র থেকে। এটা পরবর্তী অন্য নোটসে ডিসকাশন হবে, পার্লামেন্ট নোটসে কোন কোন ক্ষেত্রগুলো আছে। অ্যান্ড মে নমিনেট 2 রিপ্রেজেন্টেটিভস অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে লোকসভাতে 2 জন নমিনেট করতে পারে। কিন্তু এটা এখন জেনে রাখা দরকার যে লেটেস্ট সংবিধান সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 104তম, সেখানে কিন্তু নমিনেশনের, অ্যাংলো ইন্ডিয়ানদের নমিনেশনের বিষয়টা বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন আর নমিনেশন করবে না। তাহলে শুধুমাত্র রাজ্যসভায় 12 জন নমিনেশনটা আছে। লোকসভার ক্ষেত্রে বা বিধানসভাতেও একজন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন হতো, সেটা গভর্নর করতো। তো এই জিনিসটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তবে যেহেতু ছিল, এটা মনে রাখতে হবে যে লোকসভায় যদি অনুমোদন করতে পারতো, কতজনকে পারতো? 2 জন। আর খেয়াল রাখতে হবে এক্ষেত্রে এটাও জেনে রাখা দরকার যে অর্থাৎ করবেই এমন কোনো ব্যাপার নয়, যদি প্রয়োজন দেখা দিত। নর্মালি ভোটের মাধ্যমে সেই কমিউনিটির, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যদি যথেষ্ট প্রতিনিধি, অর্থাৎ এমপি বা এমএলএ, এখানে আমি লোকসভার কথাই বলছি, যে এমপি দেখা গেল যে ওই সম্প্রদায়ের জন্য যথেষ্ট এমপি অলরেডি আগে থেকে আছে, আর বেশি এমপির দরকার নাই, সেক্ষেত্রে নমিনেট করবে না। কিন্তু দেখা গেল যে কমিউনিটি হিসেবে অ্যাংলো ইন্ডিয়ান লোক সংখ্যা হিসেবে কিন্তু এমপি সংখ্যা একদমই নাই, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 2 জন নমিনেট করতে পারতো। এটা খেয়াল রাখতে হবে। থার্ড পয়েন্ট, মে অ্যাড্রেস আইদার হাউস সেপারেটলি অর জয়েন্টলি। অ্যাড্রেস বলতে এখানে তার স্পিচের কথা বলা হয়েছে, যে প্রেসিডেন্ট তার বক্তব্য রাখতে পারে আইদার হাউস, আলাদা আলাদাভাবে হাউসে, লোকসভায় আলাদাভাবে, রাজ্যসভায় আলাদাভাবে, আর জয়েন্টলি অথবা একসাথেও রাখতে পারে। অর ক্যান সেন্ড মেসেজেস টু দেম, অথবা তাদেরকে কোনো বার্তা পাঠাতে পারে। অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ ফার্স্ট সেশন অফ পার্লামেন্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যানুয়ালি প্রত্যেক বছরের যে ফার্স্ট সেশন হয়, নর্মালি আমাদের পার্লামেন্টে 3টে অধিবেশন হয়। শীতকালীন অধিবেশন, সেটাই আমরা বছরের প্রথম অধিবেশন বলতে পারি। তারপরে নেক্সট হচ্ছে বাদল অধিবেশন বা বর্ষাকালীন অধিবেশন বলা হয়, এবং বাজেট অধিবেশন। তো শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশনটাই সম্ভবত প্রথম হবে। যাই হোক, বাজেট অধিবেশন এটা ফেব্রুয়ারি মাস নাগাদ হয়, এটাই প্রথম হবে। তারপরে বাদল অধিবেশন, তারপরে হচ্ছে শীতকালীন অধিবেশন। তবে জেনে রাখা দরকার যে প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে বিশেষ অধিবেশন ডাকতেই পারে। তো অ্যানুয়ালি যে ফার্স্ট সেশন হয়, সেক্ষেত্রেই প্রেসিডেন্ট ডেলিভার্স অ্যান অ্যাড্রেস, অর্থাৎ প্রেসিডেন্ট একটা বক্তৃতা দেয় করেসপন্ডিং টু কুইন্স স্পিচ ফ্রম দ্য থ্রোন ইন ব্রিটিশ পার্লামেন্ট। এটা ব্রিটিশ পার্লামেন্টের প্রথা অনুযায়ী এখানে অ্যাকচুয়ালি কপি করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের একটা রীতি আছে,
যে তাদের বছরের শুরুতে অধিবেশন বসলে কুইন রানী এসে বক্তৃতা দিত, সেই অনুযায়ী এখানেও কিন্তু প্রেসিডেন্ট একটা বক্তৃতা দিয়ে থাকে। নেক্সট পয়েন্ট, এভরি বিল পাসড বাই পার্লামেন্ট, পার্লামেন্টে যত বিল পাস হবে মাস্ট রিসিভ প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, প্রেসিডেন্টের সম্মতি লাগবে, অর্থাৎ এখানে সই সিগনেচার লাগবেই, বিফোর ইট ক্যান বিকাম অ্যান অ্যাক্ট, কোনো আইন তৈরি হওয়ার আগে। অর্থাৎ প্রেসিডেন্টের সই যতক্ষণ না হবে কোনো আইন হবে না, আইন হওয়ার আগে সেটাকে বিল বলা হয়। তো বিল লোকসভা এবং রাজ্যসভা উভয়তে পাস হয়ে যাওয়ার পরে যতক্ষণ না প্রেসিডেন্টের সই হবে, অর্থাৎ তার সম্মতি পাওয়া যাচ্ছে, ততক্ষণ সেটা অ্যাক্ট হবে না বা ল হবে না। এগুলো লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ছে। প্রেসিডেন্ট মে গিভ হিজ অ্যাসেন্ট, প্রেসিডেন্ট তার অ্যাসেন্ট দিতে পারে, অর উইথহোল্ড অথবা আটকে রেখে দিতে পারে, নাও দিতে পারে, অর রিটার্ন ইট অথবা সেটাকে ফেরত পাঠিয়ে দিতে পারে, ফর রিকনসিডারেশন পুনর্বিবেচনার জন্য, অ্যালং উইথ হিজ ওন সাজেশনস তার নিজস্ব মতামত সহ। তাহলে প্রেসিডেন্টের কাছে কোনো বিল পাঠানো হলে তিন রকম জিনিস হতে পারে, সে অ্যাসেন্ট করতে পারে, সম্মতি দিয়ে দিল, অথবা উইথহোল্ড রেখে দিতে পারে, সম্মতি না দিয়ে আটকে দিতে পারে, ও রিটার্ন অথবা ফেরত দিতে পারে। কেন? ফর রিকনসিডারেশন, পুনর্বিবেচনার জন্য, হয়তো কিছু তার মনে হয়েছে যে বিবেচনা করে সংশোধন করা দরকার, অ্যালং উইথ হিজ ওন সাজেশনস, সংশোধন করা দরকার, অথবা বিলটা আরও প্রয়োজন আছে কিনা আরও আলোচনা করা দরকার, এইসব কারণে ফেরত পাঠাতে পারে এবং তার মতামতও দিতে পারে। ব্র্যাকেটে লেখা আছে এক্সেপ্ট মানি বিল অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ এই মানি বিল এবং সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যেমন মানি বিল ফেরত পাঠানো যায় না, সংবিধান সংশোধনী বিলও কিন্তু ফেরত পাঠানো যায় না। এটা ব্র্যাকেটে এক্সেপ্ট লেখা আছে রিটার্নের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে কোনো বিলই ফেরত পাঠানো যাবে রিকনসিডারেশনের জন্য, কিন্তু মানি বিল, অর্থ বিল, মানি বিল নিয়ে ডিটেলস পরে জানবে আরও, এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সংবিধান সংক্রান্ত সংশোধনী সংক্রান্ত কোনো বিল কিন্তু ফেরত পাঠানো যায় না। তবে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মানি বিল না ফেরত পাঠাতে পারলেও সেটা উইথহোল্ড করতে পারে, আটকে রেখে দিতে পারে, খেয়াল রাখতে হবে। কিন্তু সংবিধান সংশোধনী বিল সম্মতি দিতেই হবে, তাকে ফেরত তো পাঠাতে পারবেই না, সেটাকে উইথহোল্ডও করতে পারবে না, অর্থাৎ আটকে রাখতে পারবে না। অর্থাৎ লোকসভা রাজ্যসভা মিলিয়ে, অর্থাৎ পার্লামেন্টে পাস হয়ে সংবিধান সংশোধনী বিল প্রেসিডেন্টের কাছে এলে তাই কিন্তু অ্যাসেন্ট অর্থাৎ সম্মতি দিতেই হবে, ফেরত পাঠানোর এখানে কোনো জায়গা নেই। তবে মানি বিল ফেরত পাঠাতে না পারলেও সেটা আটকে রেখে দিতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে বাট ইফ দ্য বিল ইজ পাসড অ্যাগেন, সেই বিলগুলো মানি বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ছাড়া বাকি যে অর্ডিনারি বিল বলা হয় যেগুলোকে, সেই অর্ডিনারি বিলগুলো যদি রিটার্ন পাঠানোর পরে আবার পুনরায় যদি পাস হয় উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্টস, কোনো সংশোধনী সহ বা কোনো সংশোধনী ছাড়া, তখন প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্টস টু ইট, প্রেসিডেন্ট তখন কিন্তু সই করতে বাধ্য, অর্থাৎ সম্মতি জানাতে বাধ্য। ফার্স্ট টাইম রিটার্ন করতে পারে, দ্বিতীয়বার যদি আবার বিলটা পাস হয়ে ফিরে আসে সংশোধনী সহ অথবা সংশোধনী ছাড়া, তখন কিন্তু প্রেসিডেন্ট সই করতে বাধ্য। এই রিপোর্টগুলো প্রেসিডেন্টের কাছে প্রথমে সাবমিট করতে হয়, তারপরে প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টে অতিরিক্ত আলোচনার জন্য সেটাকে সাবমিট করে। তো এই রিপোর্টগুলো প্রত্যেকটা দেখে রাখতে হবে। এটা পরীক্ষাতে দেই যে নিম্নলিখিত, এমনভাবেও দেই যেমন ইউপিএসসি, রিপোর্ট অফ ইউপিএসসি, এইভাবে প্রশ্ন এসছে যে ইউপিএসসি তার অ্যানুয়াল রিপোর্ট কাকে পেশ করে, অপশন এ পার্লামেন্ট, অপশন এ প্রেসিডেন্ট, তারপরে এইভাবে যে কোনো একটা, তাহলে ওটা অ্যান্সার হবে প্রেসিডেন্ট হবে, কেননা প্রথমে প্রেসিডেন্টকে সাবমিট করে, প্রেসিডেন্ট তখন পার্লামেন্টকে সাবমিট করে, অর্থাৎ পার্লামেন্টের কাছে সরাসরি যায় না, ভায়া প্রেসিডেন্ট হয়ে যায়। তো কী কী রিপোর্টগুলো প্রেসিডেন্টের কাছে সাবমিট হয়, যেমন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বাজেটের সংক্রান্ত রিপোর্টটা, অডিটর জেনারেল রিপোর্ট, ক্যাগ সংক্রান্ত, ক্যাগ যেটা করে রিকমেন্ডেশন মেড বাই ফাইন্যান্স কমিশনের যে রিকমেন্ডেশনটা, তারপর ইউপিএসসি রিপোর্টটা বললাম, রিপোর্ট অফ ন্যাশনাল কমিশন ফর SC/ST, রিপোর্ট অফ স্পেশাল অফিসার্স ফর লিঙ্গুইস্টিক মাইনরিটি, এই রিপোর্টগুলো একটু জেনে রাখতে হবে। প্রথমে প্রেসিডেন্টের কাছে সাবমিশন হয়, তারপর প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টে সাবমিট করে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে সার্টেন বিলস, কিছু বিলের কথা বলা হয়েছে, ব্র্যাকেটে লেখা আছে, যেমন বিল ফর ফরমেশন অফ নিউ স্টেটস অর অল্টারেশন অর বাউন্ডারিজ অফ স্টেটস, অর্থাৎ
নতুন রাজ্য গঠন, ফরমেশন অফ নিউ স্টেটস, নতুন রাজ্য গঠন আর অল্টারেশন অফ বাউন্ডারি অর্থাৎ রাজ্যের কোনো সীমানা পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত বিল, আর মানি বিল খেয়াল রাখতে হবে, এবং ফিনান্সিয়াল বিল। তবে ফিনান্সিয়াল বিলের কিছু ভাগ আছে, ফিনান্সিয়াল বিল 1, ফিনান্সিয়াল বিল 2, এটা ডিটেলস পরে জানানোর চেষ্টা করব। তো এটা ফিনান্সিয়াল বিল 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে নয়। কি দরকার? প্রেসিডেন্সিয়াল রিকমেন্ডেশন ফর ইন্ট্রোডাকশন ইন পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টে এই বিলগুলো ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে সম্মতি পরে যে কোনো একটা বিল আইনে পরিণত হওয়ার আগে প্রথমে যে কোনো একটা কক্ষে ইন্ট্রোডাকশন হয়, লোকসভা অথবা রাজ্যসভায়। তারপরে বিভিন্ন প্রসিডিওর আছে, সেগুলো পরবর্তী নোটসে আছে, যে লোকসভায় ইন্ট্রোডাকশন হলে লোকসভাতে প্রথমে পাস হবে, তারপরে সেটা রাজ্যসভায় গিয়ে সেখানে পাস হবে, আবার রাজ্যসভায় প্রথমে পাস হলে সেটা দ্বিতীয় ক্ষেত্রে লোকসভায় পাস হবে, দুটো হাউসে পাস হয়ে গেলে তখন প্রেসিডেন্টের কাছে যাই অ্যাসেন্টের জন্য, সম্মতির জন্য। তাই প্রথমে যে কোনো একটা কক্ষ ইন্ট্রোডাকশন হয়। তো ইন্ট্রোডাকশনের সময় সব ক্ষেত্রে প্রেসিডেন্টের পূর্ব সম্মতি লাগে না যে আমরা এই ধরনের একটা বিল আনতে যাচ্ছি, কিন্তু এই কিছু বিল এখানে বলা হলো, যেমন নতুন রাজ্য গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন, নিউ ফরমেশন অফ নিউ স্টেটস আর অল্টারেশন অফ বাউন্ডারিজ অফ স্টেটস, আর মানি বিল, আর ফিনান্সিয়াল বিল। ফিনান্সিয়াল বিলের মধ্যে বলা হলো, সবগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে নিডস প্রেসিডেন্সিয়াল রিকমেন্ডেশন ফর ইন্ট্রোডাকশন ইন পার্লামেন্ট, অর্থাৎ সংসদে যে কোনো পক্ষে ইন্ট্রোডাকশন হওয়ার আগে রিকমেন্ডেশন লাগে, যেটাকে বাংলাতে পূর্ব সম্মতি বলা হয়, বা প্রায়র রিকমেন্ডেশন কথাটাও পরীক্ষাতে এমসিকিউতে কিন্তু প্রায়র রিকমেন্ডেশন কথাটা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ভেটো পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যারা নতুন জানছো খুব ভালো করে শোনার চেষ্টা করবে। যে হটিক ভেটো পাওয়ার হচ্ছে যে বিলগুলো প্রেসিডেন্টের কাছে সইয়ের জন্য যায়, অ্যাক্ট হওয়ার জন্য। তো প্রেসিডেন্ট তখন এই পাওয়ারটা প্রয়োগ করতে পারে। পাওয়ার হচ্ছে যে বিলটাকে কোনোভাবে আটকে দেওয়া বা বিলম্বিত করা বা সই না করা, এটা। তো অর্থাৎ বিলে সই না করলে কি কি করতে পারে সেটাকেই ভেটো পাওয়ার বলা হয়। ভেটো পাওয়ার মানে অ্যাকচুয়ালি রদ করার ক্ষমতা। তো এখানে 3 ধরনের ভেটোর কথা বলা হয়েছে, মেনলি 3 ধরনের ভেটোই, এটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, তারপরে সাসপেন্সিভ ভেটো, এবং হচ্ছে পকেট ভেটো। 3 রকম ভেটো। অ্যাবসোলিউট ভেটো কি? অ্যাবসোলিউটের বাংলাটা একটু বুঝতে পারবে। অ্যাবসোলিউটের বাংলা চরম ভেটো, অর্থাৎ এখানে বিলটা আলটিমেটলি এন্ড হয়ে যায়, বিলটা বাতিলই হয়ে যায়। তো এখানে বলা আছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, তার অ্যাসেন্ট দিল না, আটকে দিল, টু এ বিল পাসড ইন পার্লামেন্ট, যেটা পার্লামেন্টে পাস হয়েছে। দ্য বিল দেন এন্ডস, বিলটা শেষ পর্যন্ত কি হয়? শেষ হয়ে যায়, অ্যান্ড ডাজ নট বিকাম অ্যান অ্যাক্ট, শেষ পর্যন্ত অ্যাক্ট হয় না। তো এই পরিস্থিতিটা কখন হয়? নর্মালি যদি একটু ভাবা যায় পলিটিক্যাল সিচুয়েশনের কথা, যে প্রেসিডেন্ট সবসময় শাসক দলের কথা মতোই চলে, কেননা শাসক দল সরকার গঠন করে, মন্ত্রিসভা গঠন করে, কাউন্সিল অফ মিনিস্টার্স, যার হেডে থাকে প্রাইম মিনিস্টার। এখন কাউন্সিল অফ মিনিস্টারের কথা, বা আমরা অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারের কথাই বলতে পারি, যেহেতু কাউন্সিল অফ মিনিস্টার হেড প্রাইম মিনিস্টার, তার কথা কিন্তু প্রেসিডেন্টকে শুনতেই হবে। সেহেতু বিল পাস হওয়া মানে মেজরিটি ভোট পেলেই তবে বিল পাস হয়। এখন মেজরিটি কাদের থাকে? যে সরকার যে পার্টি চালাচ্ছে তাদেরই মেজরিটি লোকসভা মোটামুটি থাকে, বা লোকসভা রাজ্যসভা মিলিয়ে অল ওভার আমরা বলতে পারি যে শাসক দলেরই কিন্তু মেজরিটি বেশি, অর্থাৎ তাদেরই নিজেদের পছন্দ মতো প্রেসিডেন্ট সাধারণত হয়। সেক্ষেত্রে কোনো বিল পাস হলে প্রেসিডেন্ট সই করলো না, এটা কিন্তু নর্মালি হতে পারে না, প্রেসিডেন্ট সই করবেই। তাহলে অ্যাবসলিউট ভেটো প্র্যাকটিক্যালি কখন হতে পারে সেটা দ্বিতীয় লাইনে একটু বলা আছে, আমি এমনি বলার চেষ্টা করছি, সেটা শুনে নাও। সেটা হচ্ছে যে একটা বিল পাস হলো লোকসভা রাজ্যসভায়, প্রেসিডেন্টের কাছে সই হওয়ার জন্য গেল, কিন্তু সই হওয়ার আগেই কোনো কারণে সরকার ভেঙে গেল, নতুন সরকার তৈরি হলো, তো নতুন মন্ত্রিসভা তৈরি হলো। এখন যে নতুন মন্ত্রিসভা তৈরি হলো তারা কিন্তু চায় না যে আগের বিলটা আইনে পরিণত হোক। এবার কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রিসভার কথা যেহেতু প্রেসিডেন্টকে শুনতেই হবে, এখন নতুন মন্ত্রিসভা প্রেসিডেন্টকে যদি বলে যে ওটা সই করতে হবে না, তখন সে আর সই করবে না, তখন সেটা কি হবে? সেটা বাতিল হয়ে যাবে। সেকেন্ড লাইনে বলা হয়েছে সেটাই, যে ইফ বিফোর পাসিং অ্যাসেন্ট টু এ বিল, কোনো একটা বিল অ্যাসেন্ট পাওয়ার আগেই মিনিস্ট্রি রিজাইন্স, মিনিস্ট্রি বলতে এখানে আমরা সরকার বলতে পারি,
যে মন্ত্রিসভা রিজাইন করলো অ্যান্ড এ নিউ সিওএম, নতুন সিওএম বলতে কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রিসভা ফর্ম গঠন হলো। দেন অন ইটস অ্যাডভাইস, তখন তাদের অ্যাডভাইসে, উপদেশে, প্রেসিডেন্ট ক্যান ইউজ হিজ ভেটো পাওয়ার্স অ্যাগেন্স্ট দ্য বিল। এই ভেটো পাওয়ারটা কিন্তু এই বিলের অ্যাগেন্স্টে ইউজ করতে পারে। একটা এক্সাম্পল দেওয়া আছে বিলে, যেটা এইভাবে কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো। যেমন 1954 সালে রাজেন্দ্র প্রসাদ উইথহেল্ড হিজ অ্যাসেন্ট টু পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এই বিল সংক্রান্ত, এই বিলটা কি সেটা জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো। সেকেন্ড হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ বলতে সেটাকে একটু সাসপেন্স রাখা হলো, যে ঝুলিয়ে রাখা হলো, কেমন, যেটাকে রিটার্ন পাঠানোর কথা বলা হয়েছে। দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু রিটার্ন এ বিল, প্রেসিডেন্ট রিটার্ন পাঠানোর যে ক্ষমতা, পাস্ট ইন পার্লামেন্ট, পার্লামেন্টে যেটা পাস হয়েছে, ফর রিকনসিডারেশন, পুনর্বিবেচনার জন্য, যেটা একটু আগে বলা হলো, এক্সেপ্ট মানি বিল, অর্থাৎ মানি বিলকে ফেরত পাঠাতে পারে না। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলকেও তো ফেরত পাঠাতে পারে না, সেটা তো সই করতেই হবে। তাহলে ফেরত পাঠানোর যে পাওয়ার, সেটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্স থেকে গেল। পকেট ভেটো। পকেট ভেটো এর কথাটার মানেই যে পকেটে ভরে রেখে দেওয়া, অর্থাৎ সই ফেরতও পাঠালো না, আবার সইও করলো না, রেখে দিল। তো নো টাইম ফ্রেম ফর প্রেসিডেন্ট, কোনো টাইম ফ্রেম আর কি এখানে দিল না, টু গিভ হিজ অ্যাসেন্ট অর রিফিউজ, অ্যাসেন্টের জন্য কোনো টাইম ফ্রেম বললো না, এবং অর রিফিউজ অর্থাৎ সেটাকে রিজেক্ট করার জন্য কোনো টাইম ফ্রেম বললো না। সেটাকেই বলছে পকেটে বিল, ফর ইনফিনাইট টাইমস, অনির্দিষ্ট কালের জন্য সেটাকে পকেটে রেখে দেওয়া। তো উইদিন ব্র্যাকেট লেখা আছে যে নট ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 24তম সংশোধনী 1971-এ মেড ইট অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে এটা বাধ্যতামূলক করেছে টু গিভ হিজ অ্যাসেন্ট টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সংবিধান সংশোধনী বিলে অ্যাসেন্ট দিতেই হবে। এটা কিন্তু 24তম যে সংবিধান, সেখানে 1971 সালে সেখানে এটা বাধ্যতামূলক করেছে, যেটা আগে বলা হলো। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে যে অর্ডিন্যান্সটা মূলত কখন জারি করে, কে জারি করে, কত নম্বর ধারা এর জন্য প্রযোজ্য। অর্ডিন্যান্সের মাধ্যমে অ্যাকচুয়ালি এটা এক ধরনের আইন। তো অর্ডিন্যান্সের মাধ্যমে যে আইনটা জারি হয়, যেটা লোকসভাতে বা রাজ্যসভায় বা আমরা পার্লামেন্টে বলতে পারি, সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল করে, বিধানসভাতে বা রাজ্য আইনসভায়, অর্থাৎ আইনসভাতে পাশ না হয়ে যে আইন, সেই আইনটার অ্যাপ্লিকেশনের ইফেক্টিভনেস কতটা, তার তার নর্মাল আইনের মতোই সেটার প্রযোজ্যতা কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু দেই। তো জেনে রাখা দরকার যে জরুরি ভিত্তিতে কোনো আইন আনা প্রয়োজন হলে, এবং সেই সময় যদি অধিবেশন না থাকে, তখন সরকারের আনা কোনো বিলে প্রেসিডেন্ট সই করে দেয়, যেটা কিন্তু পার্লামেন্টে বা রাজ্য আইনসভাতে পাস হয়নি। প্রেসিডেন্টের ক্ষেত্রে যদি বলি, আমরা শুধু পার্লামেন্টের কথাই বলবো, যে পার্লামেন্টে পাস হয়নি, প্রেসিডেন্ট সই করে দিল, তখন সেটা কিন্তু আইন হয়ে গেল। কিন্তু এই আইনের কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু পার্লামেন্টে পাস হয়নি, আলটিমেটলি পার্লামেন্টে কিন্তু পাস তাকে হতেই হবে, না হলে আইনটা থাকবে না। তার একটা সময় লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে অর্ডিন্যান্সের মাধ্যমে আইন জারি হওয়ার পরে যখনই অধিবেশন বসবে, অর্থাৎ একটা অধিবেশন শেষ হওয়ার পরে 6 মাসের গ্যাপে তো অধিবেশনটা বসতেই হবে, কেননা দ্বিতীয় অধিবেশন এর মধ্যে 6 মাসের বেশি গ্যাপ থাকা যাবে না। তো দ্বিতীয় অধিবেশন যখন বসবে পার্লামেন্টের, তার অধিবেশন বসার 6 উইক, খেয়াল রাখতে হবে 6 সপ্তাহ, পুনরায় অধিবেশন বসার, অর্থাৎ পরবর্তী অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে সেই কিন্তু অর্ডিন্যান্স, যে বিলটা অর্ডিন্যান্সের মাধ্যমে জারি হয়েছিল, সেটা কিন্তু পাস হতেই হবে। সেই 6 সপ্তাহের মধ্যে যদি পাস না হয়, তাহলে তখন আর সেটা আইন থাকবে না। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন হয় যে অর্ডিন্যান্সের মাধ্যমে একটা আইন ম্যাক্সিমাম কতদিন থাকতে পারে যদি লোকসভাতে বা পার্লামেন্টে পাস না হয়। আমরা ধরে নিচ্ছি যে একটা অধিবেশন শেষ হওয়ার পরের দিনই একটা অর্ডিন্যান্স জারি হলো, এবং ম্যাক্সিমাম গ্যাপে, অর্থাৎ 6 মাস পরে অধিবেশন বসলো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 6 মাস, আর ওইদিকে 6 সপ্তাহের মধ্যে যেহেতু পাস হতে হবে, অর্থাৎ 6 মান্থস অ্যান্ড 6 উইক ম্যাক্সিমাম কিন্তু একটা অর্ডিন্যান্স থাকতে পারে পাস না হয়ে। আর পাস হলে তখন সেটা আবার আইনে পরিণত হবে। তাহলে এখান থেকে জানা গেল যে অর্ডিন্যান্স কখন জারি হয়, এর বাংলা অধ্যাদেশ। অর্ডিন্যান্স কখন জারি হয়? যখন
অধিবেশন থাকে না, যেটাকে রিসেস পিরিয়ড বলা হয়। একটা অধিবেশন শেষ হলো এবং আরেকটা অধিবেশন যখন শুরু হবে তার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপে যেটাকে রিসেস পিরিয়ড বলা হয়, অধিবেশনের ছুটি আমরা বলতে পারি, সেই পিরিয়ডেই জরুরি ভিত্তিতে কোনো আইন আনা প্রয়োজন হলে তখন অর্ডিন্যান্সের মাধ্যমে সেই আইনটাকে নিয়ে চলে আসা হয়। তারপরে অধিবেশন যখন বসবে, অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে সেটাকে আবার ইন্ট্রোডাকশন বা যেভাবে যা প্রসিডিওর আছে সেইভাবে কিন্তু পেশ হয়ে সেটাকে কিন্তু পাস হতে হবে। এর জন্য যে আর্টিকেল সেটা 123 প্রেসিডেন্টের ক্ষেত্রে এবং গভর্নরের ক্ষেত্রে হচ্ছে 213। এটা খেয়াল রাখতে হবে যে এখানে 123-এর 2টা আগে আনলেই কিন্তু গভর্নর হয়ে যাচ্ছে, এটা মনে রাখার একটা সুবিধা। 1, 2, 3 এটা প্রেসিডেন্ট, 2টাকে আগে নিয়ে এসো, 2, 1, 3 এটা হয়ে গেল গভর্নর। অর্থাৎ প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সেটা 123 নম্বর আর্টিকেল, এবং গভর্নরের যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সেটা 213 নম্বর আর্টিকেল। আরও দুই একটা তথ্য, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট কোন কোন বিষয়ের উপর অর্ডিন্যান্স আনতে পারে। তোমরা অলরেডি জেনে গেছো যে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, লেজিসলেটিভ রিলেশনস, সেক্ষেত্রে কিন্তু 3টি ভাগ আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। পার্লামেন্ট কোন লিস্টের উপর আইন তৈরি করে? ইউনিয়ন লিস্ট, কেন্দ্র তালিকা এবং কনকারেন্ট লিস্ট। তো এই ক্ষেত্রে অর্ডিন্যান্সের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হবে, অর্থাৎ পার্লামেন্টের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো আছে অর্ডিন্যান্সের ক্ষেত্রেও সেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ স্টেট লিস্টের উপরে অর্ডিন্যান্স কিন্তু আনতে পারবে না, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্টের উপর আনতে পারবে। এবং ইফেক্টিভনেস অর্থাৎ প্রযোজ্যতা কিন্তু একই থাকবে। নর্মাল লোক পার্লামেন্টে পাশ হয়ে আইনের যে প্রযোজ্যতা, অর্ডিন্যান্সে সেম থাকবে, সেম ইন্টেন্সিটি। এই কটা তথ্য যথেষ্ট। এবার একটু আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি, দেখো মোটামুটি বলেই দিয়েছি সব। অর্ডিন্যান্স, ইন্টারিম আর টেম্পোরারি লেজিসলেশন ল। ইন্টারিম বলতে অভ্যন্তরীণ, অর্থাৎ 2 অধিবেশনের মধ্যবর্তী। টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী, অর্থাৎ সেটা লোকসভাতে যদি বা পার্লামেন্টে যদি পাস না হয় সেটা কিন্তু আবার আইনটা বাতিল হয়ে যাবে, তাই টেম্পোরারি লেজিসলেশন ল বলা হচ্ছে। প্রেসিডেন্ট ক্যান ইস্যু অর্ডিন্যান্সেস অনলি অন সাবজেক্টস, পার্লামেন্ট ক্যান লেজিসলেট, পার্লামেন্ট যে বিষয়গুলোর উপর আইন তৈরি করতে পারে তার উপরেই প্রেসিডেন্ট কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে, অর মেক লজ, অর্থাৎ আইন তৈরি করতে পারে উইথ সেম লিমিটেশনস অ্যাজ আ পার্লামেন্ট। পার্লামেন্টে যে সীমাবদ্ধতাগুলো যেটা বলা হলো, অর্থাৎ ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্টের উপরেই কিন্তু পারবে, স্টেট লিস্টের উপর পারবে না। যেহেতু নর্মালি পার্লামেন্ট স্টেট লিস্টের উপরে আইন করতে পারে না, সেটা 5টা বিশেষ পরিস্থিতিতে হয়, সেটা তোমরা জেনেছো। প্রেসিডেন্ট প্রমালগেটস অর্ডিন্যান্সেস, অর্ডিন্যান্সেসের আরও একটা নিয়ারেস্ট টার্ম বলতে পারা যায় অথরিটেটিভ অর্ডার। তো অর্ডিন্যান্সের বা অধ্যাদেশ যেটা বাংলায় বলা হচ্ছে, অথরিটেটিভ অর্ডার, এটা বাংলায় অধ্যাদেশ। আন্ডার আর্টিকেল 1, 2, 3, 123, এটা খেয়াল রাখবে। মেনলি প্রধানত হোয়েন আইদার অর বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, কোনো একটা কক্ষ অথবা দুটো কক্ষই আর নট ইন সেশন এত অধিবেশন চলে না, অ্যান্ড ইমিডিয়েট অ্যাকশন ইজ নিডেড, এবং জরুরি ভিত্তিতে কিন্তু একটা ওই আইন নিয়ে আসা দরকার। ইন কেস অফ গভর্নর দ্য আর্টিকেল 213, এটা আগেই বলা হলো যে গভর্নরের ক্ষেত্রে এই অর্ডিন্যান্স জারি করার যে আর্টিকেল সেটা 213 হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সেস হ্যাজ সেম ফোর্স, যেটা বলা হলো যে একই রকম ফোর্স অ্যান্ড ইফেক্ট আছে অ্যাজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মাধ্যমে আইনের যে ফোর্স অ্যান্ড ইফেক্ট থাকে এক্ষেত্রেও সেম। হাউএভার ইট মাস্ট বি লেট ডাউন বিফোর বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, যেটা বলা হলো যে উপস্থাপিত করতে হবে বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের উভয় কক্ষে, অ্যান্ড মাস্ট বি অ্যাপ্রুভড, এবং অবশ্যই পাস হতে হবে। অ্যাপ্রুভ অনুমোদন বলতে এখানে পাস হতে হবে বা বোথ দ্য হাউসে উভয় কক্ষ দ্বারা উইদিন 6 উইকস, 6 সপ্তাহের মধ্যে, ফ্রম রি অ্যাসেম্বলি, অর্থাৎ পুনরায় যখন অধিবেশন বসছে, রি অ্যাসেম্বলি অফ হাউসেস, হাউসেসের পুনরায় অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে সেটা অ্যাপ্রুভ হতে হবে। ফেলিওর, যদি ব্যর্থ হয়ে যায়, যদি অ্যাপ্রুভ না হয়, যদি ফেল হয়ে যায় টু কমপ্লাই এই জিনিসটা, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে লেট ডাউনও হলো না, পাসও হলো না, সেক্ষেত্রে উইথ দিস কন্ডিশন, এইটা যদি ব্যর্থ হয়, আর পার্লামেন্টের ডিসঅ্যাপ্রুভাল, অর্থাৎ পার্লামেন্টারি অর্থাৎ ফেল হয়ে গেল, অ্যাপ্রুভ হলো না উইদিন 6 উইকের মধ্যে, 6 উইক পিরিয়ড উইল মেক অর্ডিন্যান্সে ইনভ্যালিড, অর্ডিন্যান্সটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এই তথ্যগুলো খেয়াল রাখতে হবে। এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা হলো, যেমন ভেটো পাওয়ার্স বা অর্ডিন্যান্সেস, এগুলো পরীক্ষাতে আসে, এগুলো কোন পাওয়ারের মধ্যে পড়ে? লেজিসলেটিভ পাওয়ার্স, জুডিশিয়াল পাওয়ার্স ইত্যাদি। তো এটা খেয়াল রাখবে যে এগুলো কিন্তু লেজিসলেটিভ পাওয়ারের মধ্যেই পড়ে। লেজিসলেটিভ পাওয়ার্স না অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স না জুডিশিয়াল পাওয়ার্স, সেক্ষেত্রে কিন্তু যেহেতু ভেটো পাওয়ার্স বিল সংক্রান্ত, বিল বলতেই ল, তো লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ে। অর্ডিন্যান্সেস বিল সংক্রান্ত, অর্থাৎ অর্ডিন্যান্সের মাধ্যমে অ্যাকচুয়ালি ল তৈরি হয়, তাহলে অবশ্যই এটা মনে রাখা সোজাই যেগুলো কিন্তু লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ে।
নেক্সট হচ্ছে জুডিশিয়াল পাওয়ার্স। জুডিশিয়াল পাওয়ার্সটা এই কারণে গুরুত্বপূর্ণ যে মূলত ফাঁসি, কারো ফাঁসির সাজা হলে একমাত্র অথরিটি যে মকুব করতে পারে সে হচ্ছে প্রেসিডেন্ট, এছাড়া অন্য কোনো অথরিটি নাই। আর বাকি সাজা কমাতে পারে, তো বিভিন্ন টাইপসে ভাগ করা আছে, একটু দেখে নিবি। জুডিশিয়াল পাওয়ার ব্র্যাকেটে লেখা আছে বেসিক্যালি পার্ডনিং পাওয়ার, মূলত ক্ষমা করার যে ক্ষমতা। কেননা জুডিশিয়াল পাওয়ার বলতে এখানে সে সাজা ঘোষণা করে না, যেটা কোর্ট করে জুডিশিয়াল পাওয়ার। তো পার্ডনিং পাওয়ার এই কারণে বলেছে যেহেতু সে সাজা ঘোষণা করে না, আরও মকুব করে, সেই কারণে পার্ডনিং পাওয়ার। জুডিশিয়াল পাওয়ার সব রকম থাকলে সে সাজাও ঘোষণা করতে পারতো, কিন্তু সাজা ঘোষণা কে করে সেটা কিন্তু কোর্ট করে। কিন্তু প্রেসিডেন্টের জুডিশিয়াল পাওয়ারের মধ্যে মূলত পার্ডনিং পাওয়ারটা আছে। হোয়ার দ্য পানিশমেন্ট অর সেন্টেন্স ইজ বাই কোর্ট মার্শাল। কোর্ট মার্শাল যেটা মিলিটারিদের ক্ষেত্রে প্রযোজ্য, সেনাদের ক্ষেত্রে, সেখানে যে পানিশমেন্ট সেটাও জুডিশিয়াল, সেটাও প্রেসিডেন্টের মধ্যে পড়ে। তো পার্ডনিং পাওয়ার তার ক্ষেত্রেও ক্ষমতা আছে। হোয়ার দ্য পানিশমেন্ট ইজ ফর সেন্টেন্স অ্যাগেনস্ট ইউনিয়ন ল, কেন্দ্রের কোনো আইনের বিরুদ্ধে যদি কোনো সাজা পাই সেক্ষেত্রে পার্ডনিং পাওয়ার প্রেসিডেন্টের আছে। ইন ওয়াল কেসেস হোয়ার সেন্টেন্স ইজ ডেথ সেন্টেন্স, যদি ডেথ মৃত্যুর সাজা, অর্থাৎ সাধারণত ফাঁসির মাধ্যমে সরকারিভাবে মৃত্যু দেওয়া হয় আমাদের দেশে, তো সেই ফাঁসির সাজা হলে অনলি অথরিটি, কেবলমাত্র কর্তৃপক্ষ ফর পার্ডনিং এ ডেথ সেন্টেন্স, মৃত্যুর সাজা ক্ষমা করার জন্য, আর কোনো অথরিটি নাই। এখন পার্ডনিং পাওয়ার্সের কয়েকটা ভাগ আছে, যেমন পার্ডন, রিপ্রিভ, রেমিশন, রেসপাইট, কমিউটেশন। এই প্রত্যেকটার কিছু কিছু বিশেষত্ব আছে। যেমন পার্ডন বলতে মূলত ক্ষমা করে দেওয়া, ক্যান রিসেন্টস বোথ কনভিকশন অ্যান্ড সেন্টেন্সেস। সেন্টেন্সেস বলতে এখানে সাজার কথা বলা হয়েছে, কারণ সেন্টেন্সের মাধ্যমে সাজা ঘোষণা করা হয়, তাই সাজাকে সেন্টেন্স বলা হয়। অ্যান্ড কনভিকশন, অভিযুক্ত, দুটোর ক্ষেত্রে পার্ডন করতে পারি। রেসিন্স বলতে এখানে ক্ষমা করার কথাই। প্লাস ক্যান অ্যাবজল মানে মুক্তি দেওয়া, দ্য অফেন্ডার ফ্রম অল অফেন্সেস অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন, সব ধরনের ডিসকোয়ালিফিকেশন থেকে অথবা তার যে অভিযোগ এখান থেকে তাকে মুক্ত করতে পারে। রিপ্রিভ, রিপ্রিভ এখানে বলা আছে ক্যান মেক স্টে অফ এক্সিকিউশন, অর্থাৎ স্টে অর্ডার, যেটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি, অফ এ সেন্টেন্স স্পেশাল অফ ডেথ, অর্থাৎ মৃত্যু পরোয়ানা বা মৃত্যুর সাজা ঘোষণা হলে সেটা হয়তো একটা ডেট ঠিক হলো যে অমুক ডেটে তার ফাঁসি হবে, সেটাকে সে কী করতে পারে, স্টে অর্ডার করতে পারে ফর পার্ডন, ক্ষমা করার জন্য, অর কমিউটেশন। তো এটা অ্যাকচুয়ালি স্টে অর্ডার, রিপ্রিভ। এরপর রিমিশন, রিমিশন হচ্ছে টু রিডিউস অ্যামাউন্ট অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার, যে তার সেন্টেন্সটা মুকুব হলো না, ক্ষমা হলো না, কিন্তু কমিয়ে দেওয়া হলো, ক্যারেক্টার চেঞ্জ না করে। অর্থাৎ এখানে এক্সাম্পল বলা আছে যে 6 months ফর 1 year, 1 বছরের সাজা হয়েছিল সেটা 6 মাসের করা হলো। এমন নয় যে তাকে হয়তো 2 লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হলো, কোনো জেল হলো না। অনেকের হয় কি জেল প্লাস জরিমানা দুটোই হয়, তো ক্যারেক্টার চেঞ্জ বলতে তার হয়তো জেলটাকে বাদ দিয়ে শুধু জরিমানা করে ছেড়ে দিল, সেটা নয়, জেলটাই থাকলো কিন্তু সেটা সময়টা কমে গেল। ক্যারেক্টার চেঞ্জ উইদাউট ক্যারেক্টার চেঞ্জিং, ক্যারেক্টার চেঞ্জ না করে তার অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া, অর্থাৎ 10 লক্ষ টাকা জরিমানা হয়েছিল শুধু, হয়তো সেক্ষেত্রে জরিমানা থাকলো কিন্তু সেটাকে হয়তো 2 লক্ষ করে দিল, এরকম। নেক্সট হচ্ছে রেসপাইট। রেসপাইট এটা একটা বিশেষ ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতিতে, যেমন বলা হচ্ছে ইন কেস অফ প্রেগন্যান্ট ওম্যান অফেন্ডার, দেখা গেল যে যে অভিযুক্ত মহিলা সে প্রেগন্যান্ট আছে, সেক্ষেত্রে অ্যাওয়ার্ডিং এ লেসার সেন্টেন্স ইনস্টিড অফ এ প্রেসক্রাইবড পেনাল্টি ইন ভিউ অফ স্পেশাল ফ্যাক্টস। তো যে পেনাল্টিটা তাকে দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, তো কিছু হালকা সাজা তাকে দেওয়া হলো, কারণ হচ্ছে দ্য স্পেশাল ফ্যাক্টস। এই ধরনের ক্ষেত্রে দেখা গেল সে যদি হ্যান্ডিক্যাপ্ট হয় বা এই ধরনের ক্ষেত্রে, প্রেগন্যান্ট ওম্যান অফেন্ডার ক্ষেত্রে এটা রেসপাইট। আর কমিউটেশন সাবস্টিটিউটস অন ফর্ম অফ পানিশমেন্ট অফ অ্যানাদার লাইটার ক্যারেক্টার, যে বিকল্প কোনো একটা পানিশমেন্ট দেওয়া হলো, যেমন হয়তো 5 বছরের জেল দেওয়া হয়েছিল, সশ্রম আবার অনেক সময় হয়, সেক্ষেত্রে সশ্রমটা হয়তো বাদ দিয়ে দেওয়া হলো, অথবা জেলের পরিবর্তে শুধু জরিমানা করা হলো, অর্থাৎ ফর্ম অফ পানিশমেন্ট ফর অ্যানাদার ও লাইটার ক্যারেক্টার, অন্য ফর্মে তাকে সাজা দেওয়া হলো বা একটু হালকা সাজা দেওয়া হলো। এমার্জেন্সি পাওয়ার্স, এমার্জেন্সি পাওয়ার্স নিয়ে এখানে কিছু বলছি না, কেননা এমার্জেন্সি আলাদা একটা নোটস আলোচনা অলরেডি হয়েছে। তো এটা এমার্জেন্সি কে ঘোষণা করে, প্রেসিডেন্ট, অর্থাৎ এমার্জেন্সি পাওয়ারটা প্রেসিডেন্টের আন্ডারে পড়ছে, এটুকু জেনে রাখো। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল পাওয়ার্স। ফিনান্সিয়াল পাওয়ার্স অর্থাৎ আর্থিক ক্ষমতা, ইট ইজ অনলি অন দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের
পারমিশন নিয়েই কিন্তু দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে বলা হয় বাজেট, ইকোনমিতে আমরা পড়েছি, ইজ লেট ডাউন বিফোর দ্য পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 112, 112তে যে লেট ডাউন করা হয় পার্লামেন্টে। তো যে বাজেটটা উপস্থাপন করা হয় পার্লামেন্টে, সেটা কিন্তু প্রেসিডেন্টের পারমিশন নিয়েই করতে হয়। এটা ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে পড়ছে। রেকমেন্ড ইন্ট্রোডাকশন অফ মানি বিল অ্যান্ড ফিনান্সিয়াল বিল, এর আগেই বলা হলো যে মানি বিলের ক্ষেত্রে পূর্ব সম্মতি লাগবে এবং ফিনান্সিয়াল বিল 1-এর ক্ষেত্রে কিন্তু পূর্ব সম্মতি লাগবে। এভরি 5 ইয়ার্স, প্রত্যেক 5 বছর অন্তর একটা কমিশন, ফাইন্যান্স কমিশন, 280 আর্টিকেল ফাইন্যান্স কমিশন ডিটেলস পরবর্তী নোটে আছে, কনস্টিটিউট গঠন কিন্তু প্রেসিডেন্ট করে, যারা কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক সংক্রান্ত উপদেশ দিয়ে থাকে। তো এই ফাইন্যান্স কমিশন এটা কিন্তু প্রেসিডেন্টকেই গঠন করতে হয় প্রতি 5 বছর অন্তর। নেক্সট হচ্ছে কন্ট্রোলস কন্টিনজেন্সি ফান্ড, আপৎকালীন ফান্ড, একটা জরুরিকালীন ফান্ড সবসময় করা থাকে, যেটা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হলে খরচ করতে পারে, সেটা প্রেসিডেন্টের আন্ডারে থাকে কন্টিনজেন্সি ফান্ড। খেয়াল রাখবে, কনসলিডেটেড কন্টিনজেন্সি পাবলিক অ্যাকাউন্টস, এই ফান্ড আলাদা একটা নোটস আছে। ক্যাগের রিপোর্টটা এটা দেখা হলো যে ক্যাগ যেহেতু এটা আর্থিক অডিট সংক্রান্ত, খরচের অডিট সংক্রান্ত, তো এই ক্যাগের রিপোর্ট বিফোর পার্লামেন্ট প্লেস করে কি প্রেসিডেন্টই প্লেস করে, কেননা প্রথমে প্রেসিডেন্টকে সেটা দিতে হয়, যেটা আগে বলা হলো। এছাড়াও ফাইন্যান্স কমিশনের রিকমেন্ডেশনগুলোও কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টে পেশ করে। নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার্স, অর্থাৎ যে 3টি বাহিনী আছে আর্মড ফোর্সেস, সশস্ত্র বাহিনী, যে স্থল বাহিনী যেটাকে সেনা বলা হচ্ছে, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি, নৌসেনা বা এয়ারফোর্স বায়ুসেনা, তো 3 বাহিনীরই কিন্তু প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, সুপ্রিম কমান্ডার। যদিও বর্তমানে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে জেনেছো, বিপিন রাওয়াতকে সম্ভবত দায়িত্ব দেওয়া হয়েছে, যে এটা 3 বাহিনীর একটা প্রধানের মতো করা হয়েছে অনেকটা, চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ, এদের কিছু একটা নাম আছে, কিন্তু সর্বোচ্চ সর্বাধিনায়ক বলা হয় 3 বাহিনী, সেটা কিন্তু প্রেসিডেন্ট। হ্যাজ পাওয়ার টু ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ ঘোষণা করা এবং শান্তি ঘোষণা করা। শান্তি বলতে এখানে যুদ্ধ সমাপ্ত ঘোষণার কথা বলা হয়েছে, দুটোই কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার। থার্ড পয়েন্টে বলা আছে বাট হিজ মিলিটারি পাওয়ার্স আর সাবজেক্টেড টু দ্য রেগুলেশন অফ ল, কিন্তু তার এই যে মিলিটারি পাওয়ার, এটা কিন্তু আইনের মাধ্যমে কন্ট্রোল হয়। যেহেতু আইন পার্লামেন্ট করে, তা আলটিমেটলি পাওয়ার কিন্তু বা রিয়েল পাওয়ার পার্লামেন্টের হাতেই থাকলো, অর্থাৎ পার্লামেন্ট প্রেসিডেন্টকে, পার্লামেন্টের আইন অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু তার এই পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারে। দেয়ারফর পার্লামেন্ট হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, পার্লামেন্টেরই কিন্তু রিয়েল পাওয়ার আছে টু রেগুলেট অর কন্ট্রোল দ্য এক্সারসাইজ অফ সাচ পাওয়ার্স, এই পাওয়ারের রেগুলেট করা বা কন্ট্রোল করা বা এই পাওয়ারটা অ্যাপ্লাই করার অ্যাকচুয়াল পাওয়ার কিন্তু পার্লামেন্টেরই আছে, যেহেতু এই মিলিটারি পাওয়ারটা পার্লামেন্টের আইনের মাধ্যমে রেগুলেটেড হতে পারে। ডিপ্লোম্যাটিক পাওয়ার্স বলতে এটা বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত। সেন্ডস অ্যান্ড রিসিভ অ্যাম্বাসাডার্স অ্যান্ড আদার ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ ভারতে যেমন বিভিন্ন দেশের হাই কমিশন বা দূতালয় আছে, তেমনি অন্যান্য দেশেও ভারতের দূতালয় আছে। তো সেক্ষেত্রে দূতগুলো, যেটাকে অ্যাম্বাসাডার বলা হয়, বিদেশ থেকে অ্যাম্বাসাডার রিসিভ করা বা বাইরের দেশে অ্যাম্বাসাডার পাঠানো, এসব প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে পড়ে। ওয়ার্ল্ড ট্রিটিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস আর নেগোসিয়েটেড অ্যান্ড অ্যামেন্ডেড ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, আন্তর্জাতিক যত ধরনের চুক্তি হয় সেগুলো কিন্তু সবই প্রেসিডেন্টের নামেই হয়, বা কোনো অ্যামেন্ডেড হলেও তার প্রেসিডেন্টের নামেই হয়, তো সাবজেক্টেড টু র্যাটিফিকেশন বাই পার্লামেন্ট। কিন্তু যদিও এই চুক্তি প্রথমে প্রেসিডেন্টের নামে সই হয়ে গৃহীত হলেও সেটা পার্লামেন্টে পরবর্তীতে র্যাটিফিকেশন মানে অনুমোদন কিন্তু হতে হয় আলটিমেটলি। প্রেসিডেন্টের পজিশন, একটাই কনসেপ্ট যে প্রেসিডেন্ট নর্মালি নিজে কিছু করতে পারে না, তাকে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা যার হেডে থাকে প্রধানমন্ত্রী, বা ক্যাবিনেট বললে আরও ভালো, কেননা মন্ত্রিসভার মধ্যে আরও একটা ছোট্ট বডি, ডিসিসিভ বডি থাকে, সব থেকে পাওয়ারফুল ক্যাবিনেট, যার হেডেও প্রাইম মিনিস্টার, তো তার কথা মতোই কিন্তু প্রেসিডেন্টকে সব কিছু করতে হয়। হোয়েন এভার কনস্টিটিউশন রিকোয়ার্স দ্য স্যাটিসফ্যাকশন অফ প্রেসিডেন্টের যদি কোনো কিছু প্রয়োজন হয়, ইট ইজ নট হিজ পার্সোনাল স্যাটিসফ্যাকশন, তার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন নয় বা তার ব্যক্তিগত মত নয়, বাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন অফ সিওএমস, মন্ত্রিসভার যে মত সেটাই এখানে অ্যাপ্লিকেবল হবে। প্রেসিডেন্ট মন্ত্রিসভার কথা মতোই কাজ করবে। ইট ইজ অব্লিগেটরি
ফর দ্য প্রেসিডেন্ট টু অলওয়েজ হ্যাভ এ সিওএম, সিওএম থাকতেই হবে প্রেসিডেন্ট, এটা কিন্তু বাধ্যতামূলক। প্রেসিডেন্ট যদি ভাবে আমি কোনো মন্ত্রিসভায় রাখবো না, যেহেতু মন্ত্রিসভাটা তাকেই অ্যাকচুয়ালি গঠন করতে হয়, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট সে করে, অন্যান্য মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট সে করে, সে যদি মনে করেন আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট করবো না, সেক্ষেত্রে হবে না, এটা তাকে রাখতেই হবে প্রেসিডেন্টকে, অ্যাকর্ডিং টু আর্টিকেল প্রবাবলি 74। ইভেন আফটার ডিজলিউশন অফ লোয়ার হাউস, লোয়ার হাউস অর্থাৎ লোকসভা ডিজলিউট হতে পারে, আগে বলা হলো, তো ডিজলিউট হয়ে গেলেও মন্ত্রিসভায় সিওএম ইজ ইন এক্সিস্টেন্স টু ইট, সিওএম কিন্তু থেকে যাবে। অর্থাৎ যেহেতু মন্ত্রিসভা এরা নর্মালি লোকসভার কিন্তু মেম্বার হয়, অর্থাৎ লোকসভা ভেঙে গেলে তাদের মেম্বারশিপ থাকার কথা নয়, অর্থাৎ মন্ত্রী ছাড়া আরও যারা মেম্বার তাদের কিন্তু মেম্বারশিপ থাকবে না লোকসভা ভেঙে গেলেও। কিন্তু যে সমস্ত এমপি মন্ত্রী লোকসভা ভেঙে গেলেও তারা কিন্তু নতুন লোকসভা গঠন অর্থাৎ নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার আগে পর্যন্ত তারা কিন্তু মন্ত্রী থেকে যাবে, এটা খেয়াল রাখবে, এটা প্রশ্ন থাকে যে লোকসভা ভেঙে গেলেও মন্ত্রী থাকবে কিনা। এখানে মন্ত্রী বলতে দলবদ্ধভাবে বলতে হবে, মন্ত্রিসভা সিওএম কাউন্সিল অফ মিনিস্টার থাকবে কিনা, থাকবে কিন্তু। তো লোকসভা ভেঙে গেলেও কিন্তু প্রেসিডেন্ট নিজে হাতে চালাতে পারবে না, এটাই এখানে বলতে চেয়েছে। সিএম থেকে যাবে, তার কথা মতো তখনও চালাতে হবে। অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে ইন এক্সারসাইজ অফ হিজ এক্সিকিউটিভ পাওয়ার্স, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতা চালানোর বিষয়ে অ্যাডভাইস কিন্তু সিওএমই দেবে লোকসভা ভেঙে গেলেও। এখানে বলা আছে ইফ হি ইগনোরস দ্য অ্যাডভাইস অফ সিওএমস, কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস যদি সে ইগনোর করে, যদি না মেনে চলে, অর অ্যাক্টস কন্ট্রারি টু অ্যাডভাইস অফ সিওএম, সিওএম এর উপদেশের বিরুদ্ধে যদি কোনো কাজ করি, হি ক্যান বি ইমপিচড। ইমপিচমেন্ট সম্বন্ধে আগে বলা হয়েছে যে তাকে ইমপিচড করা যেতে পারে ফর ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেহেতু সংবিধান অনুযায়ী এটা বাধ্যতামূলক সিওএম এর কথা শুনতেই হবে। তো সিওএম এর কথা না শুনলে ধরে নেওয়া হবে সে সংবিধান অবমাননা করেছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে তাকে ইমপিচড করা, তো সরানো যেতে পারে। এখানে দুটো অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। 42তম অ্যামেন্ডমেন্ট 1976, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, যেহেতু এখানে অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তো এই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে অ্যামেন্ডেড আর্টিকেল 74কে অ্যামেন্ড করা হয়েছে, অ্যান্ড মেড অ্যাডভাইস অফ সিওএমস বাইন্ডিং ফর প্রেসিডেন্ট, অর্থাৎ সিওএম এর যে অ্যাডভাইস সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছে বাধ্যতামূলক শুনতে হবে, যেটা বারবার বলা হলো। আবার 1978 সালে 44তম যে অ্যামেন্ডমেন্ট 44, সেখানে বলা হয়েছে যে ফার্দার অ্যামেন্ডেড 74th আর্টিকেল, আবার অতিরিক্তভাবে অ্যামেন্ড করা হলো, দ্যাট প্রেসিডেন্ট মে রিকোয়ার সিওএমস টু রিকনসিডার অ্যান অ্যাডভাইস, প্রেসিডেন্ট কিন্তু সিওএম এর যে অ্যাডভাইস এটাকে রিকনসিডার করার জন্য বলতে পারে যে এটা আপনারা পুনর্বিবেচনা করে দেখুন, বাট ইজ বাউন্ড টু অ্যাক্ট আফটার রিকনসিডারেশন, কিন্তু পুনর্বিবেচনার পরে সে মানতে বাধ্য। অর্থাৎ 76তম যে 42তম যে সংশোধন, সেক্ষেত্রে কিন্তু প্রথমবারেই সে শুনতে বাধ্য ছিল, আর 78তম সংশোধন অনুযায়ী সে প্রথমবারে নাও শুনতে পারে, একবার সুযোগ পাবে সে রিকনসিডার করার জন্য বলার, কিন্তু রিকনসিডারেশনের পরে যদি আবার তাকে সেই একই কাজ বলা হয়, তখন তার কিছু করার নেই, সে শুনতে বাধ্য। এরপর আর তেমন কিছু নাই, এগুলো প্রাইম মিনিস্টারের নোটেও পড়বে, মাঝের ওই কয়েকটা লাইন না দেখলেও হবে। যে অ্যাপয়েন্টমেন্ট অফ পিএম, প্রাইম মিনিস্টার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা বলা হয়েছিল প্রেসিডেন্টই করে। তো আন্ডার সিচুয়েশন হোয়েন নো সিঙ্গেল পলিটিক্যাল পার্টি কমান্ডস ক্লিয়ার মেজরিটি সাপোর্ট অফ লোকসভা, যদি এমন সিচুয়েশন হয় যে কেউ মেজরিটি পায়নি, সরকার গঠন কেউ একা করতে পারছে না, আবার জোটও গঠন হচ্ছে না, যেটা রাজ্যের ক্ষেত্রে অনেক সময় হতে থাকে, তো সেই টাইমে পিএম সিলেকশনের কথা, এখানে অ্যাপয়েন্টমেন্ট না, অ্যাকচুয়ালি সিলেকশনের কথা বলা হয় যে প্রাইম মিনিস্টার কে হবে, প্রাইম মিনিস্টার যে ঠিক হবে তাকে তো অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টই করে, কিন্তু প্রাইম মিনিস্টার ঠিকই হচ্ছে না যে কোন লোকটা প্রাইম মিনিস্টার হবে, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট এটা ঠিক করবে। অ্যাপয়েন্টিং এ পিএম ইন কেস অফ ভ্যাকেন্সি ডিউ টু সাডেন ডেথ, হঠাৎ যদি প্রাইম মিনিস্টার যদি মারা যায়, অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ নো অ্যাকনোলেজ লিডার, এবং তারপরে কে প্রাইম মিনিস্টার হবে এটা কিন্তু ঠিক নাই, সেক্ষেত্রে কিন্তু আবার সেই প্রেসিডেন্টই মুখ্য ভূমিকা গ্রহণ করবে। পরের পয়েন্ট হচ্ছে ডিজলিউশন অফ লোকসভা অন অ্যাডভাইস অফ সিওএমস, সিওএম এর উপদেশে লোকসভাকে কিন্তু ডিজলিউট করতে পারে, ভেঙে দিতে পারে। ডিজলিউট এটা আগেও বলা হয়েছে, লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ে। হুইচ হ্যাজ লস্ট দ্য সাপোর্ট অফ মেজরিটি মেম্বার, যে লোকসভা মেজরিটি মেম্বারের সাপোর্ট হারিয়ে ফেলেছে, অর অ্যাগেনস্ট হোম, অথবা যে লোকসভার অ্যাগেনস্টে
মোশন অফ নো কনফিডেন্স, অনাস্থা ভোট, অনাস্থা প্রস্তাব, এটাও পরবর্তী নোটে থাকবে, আলোচনা হবে। তো অনাস্থা ভোট গৃহীত হলে কিন্তু লোকসভা ভেঙে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু রিজলিউট করতে পারে, সরকার ভেঙে যায়। ডিসমিসিং মিনিস্ট্রি, মিনিস্ট্রিকে ডিসমিস করতে পারে, অর্থাৎ মন্ত্রিসভা ভেঙে দিতে পারে ইন কেস সিওএমস অর্থাৎ মন্ত্রিসভা লস্ট দ্য কনফিডেন্স অফ লোয়ার হাউসেস। লোয়ার হাউস বলতে এখানে লোকসভার আস্থা যদি হারিয়ে দিয়েছে অফ দ্য পার্লামেন্ট। আস্থা ভোট অনেক সময় হয়, অনাস্থা ভোট যেমন হয়, আস্থা প্রস্তাব হয় আস্থা ভোট, যে লোকসভার মেজরিটি সাপোর্ট আছে কিনা দেখার জন্য। সে আস্থা ভোটে যদি হেরে যায় এবং হেরে যাওয়ার পরে তাদের কিন্তু রিজাইন করার নিয়ম, রিজাইন যদি সেক্ষেত্রে না করে প্রেসিডেন্ট কিন্তু মন্ত্রিসভাকে ডিসমিস করতে পারে। এই কয়েকটা তথ্য মোটামুটি জেনে রাখো। তবে উপরের যে পয়েন্টগুলো ডাইরেক্ট প্রেসিডেন্ট সংক্রান্ত বলা হলো, সেগুলো ভালো করে জানার চেষ্টা করবে, এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও পড়বে প্রাইম মিনিস্টারে।